দেখুন, আমি যে কথাটি বলছিলাম যে ইটস এ ভেরি লুক্রেটিভ ইনকাম ফর দ্য আর্মি। তারা ইউএন পিস কিপিং মিশন থেকে তারা যে মানে ইনকাম করে আর্ন করে, এই ক্ষেত্রে তারা যদি বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন করে, তারা যদি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের আইসিসি স্ট্যাটিউট অনুযায়ী তাদের অপরাধগুলো ইন্টারন্যাশনাল ক্রাইমস হয়ে যায়, তারা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড মানে মানে বিভিন্ন অর্গানাইজেশন গুলোতে ফোরাম গুলোতে কাজ করতে পারবে না, ভিজিট করতে পারবে না। আপনারা জানেন, মানে র্যাবের বিরুদ্ধে কিন্তু আমেরিকার স্যাংশনটি এখনো কার্যকর। এখন বাংলাদেশে শেখ হাসিনা সরকার যে উদ্দেশ্যে আর্মিকে ডেপ্লয় করতে যাচ্ছে, ব্যবহার করতে যাচ্ছে, আমি বলবো দে ওয়ান্ট টু ইউজ আর্মি, এন্ড এইটা তাদের লাস্ট কার্ড। আপনি যেহেতু প্রশ্ন করেছেন অন্যান্য গেস্টদেরকেও যে তারা পুলিশ নামিয়েছে, বিজিবি নামিয়েছে, সেগুলো ফেল করেছে, লাস্টে তাদের আর্মিকে নামিয়েছে। অর্থাৎ লাস্ট কার্ড হিসেবে লাস্টলি শেখ হাসিনা রেজিম আর্মিকে ব্যবহার করতে চাচ্ছে। আমি যদি ট্রান্সলেট করি, তারা কি এটা অর্থাৎ কি এক্সপেক্টেড ছিল আপনার কাছে মনে হয়? জি জি, এটা এটা তো তাদের কাছে হয়তো এক্সপেক্টেড ছিল না। তারা হয়তো মনে করেছিল মানে পুলিশ বিজিবি মানে পরিস্থিতি কন্ট্রোল করতে পারবে, মানে আপনার আন্দোলনকে কাছে দমন। সাধারণ জনগণ এক্সপেক্টেড ছিল কিনা যে শেষ পর্যন্ত আর্মি নামাতে হবে দেখুন, এমন একটা পরিস্থিতি? আমি হ্যাঁ, এটা আমি ব্যক্তিগতভাবে আমি আমি মনে করতাম যে লাস্ট মুহূর্তে আর্মিকে নামাইতে হবে। বাট কোশ্চেন হচ্ছে যে আর্মি নামানো মানে কিন্তু এটা একটা মেসেজ টু দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, যারা ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝে, তাদের কাছে মেসেজ হচ্ছে আর্মি কিন্তু লাস্ট কার্ড, লাস্ট রিসোর্স। শেখ হাসিনার কিন্তু আর কোনো কার্ড নেই, মানে আম, আর কিন্তু ইউজ করার মতো কিছু ফোর্স নেই। ফাইনাল দ্য স্ট্রংগেস্ট একটা ফোর্সকে কিন্তু শেখ হাসিনা এখন ডিপ্লয় করলেন। মানে হচ্ছে কি, ওনার সকল কার্ড ব্যবহার ব্যর্থ হয়েছে, উনি ফেল করেছেন, এখন উনি আর্মিকে ব্যবহার করতে যাচ্ছেন। তো আমি যে কথাটি শুরু করেছিলাম, আর্মির রেপুটেশন ইজ অফ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আর্মি তার রেপুটেশনকে খুব প্রাধান্য দেবে। কারণ আর্মি লোকজনের মানে এম্বিশন থাকে, তারা আমেরিকা যাবে, ইন্টারন্যাশনাল কমিউনিটিতে তারা ট্রাভেল করবে, ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরামে পার্টিসিপেট করবে, বিশেষ করে ইউএন পিস কিপিং ফোর্সে তারা অংশগ্রহণ করবে, সেখান থেকে ভালো টাকা ইনকাম করবে। এখন যদি তারা হিউম্যান রাইটস ভায়োলেশন করে, শেখ হাসিনার ক্ষমতাকে রক্ষা করতে গিয়ে, আন্দোলনকে দমন করতে গিয়ে তারা যদি গুলি করে মানুষের উপর, তখন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো, অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ সহ আরো অর্গানাইজেশন গুলো, তারা তাদের বিরুদ্ধে রিপোর্ট করবে। আমরা যারা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে কাজ করি, আমরাও বলবো যে আর্মি কিন্তু দে আর ভায়োলেটিং হিউম্যান রাইটস, এবং তাদের ব্যাপারে হিউম্যান রাইটস ভায়োলেশনের ব্যাপারে ডকুমেন্টেড এভিডেন্স ইন্টারন্যাশনাল ফোরাম গুলোতে যাবে, জাতিসংঘ এখানে সরব হয়ে যাবে, জাতিসংঘের বিভিন্ন অর্গান এখানে সরব হয়ে যাবে। এখন আর্মির এই রিস্কটা নিতে চাইবে কিনা, তাদের রেপুটেশনকে ধ্বংস করা, তারা হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে, তারা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছে, এই এই দায়ে তারা দোষী সাব্যস্ত হতে চাবে কিনা, এই রিস্ক তারা নিবে কিনা, ইটস এ বিগ কোশ্চেন। দুইজন সাবেক আর্মির সাথে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা, জিল্লুর রহমান এবং আরেকজন সেনা কর্মকর্তা ছিলেন আর্মি, ওনারা বোধ করছেন, আমি ওনাদের সাথে একমত, আর্মি তাদের রেপুটেশনটাকে এবং তাদের লং স্ট্যান্ডিং তাদের যে রেপুটেশন এন্ড মানে প্র্যাকটিস। বোঝা যাচ্ছে আর্মি এমনিতেই একটা রিপুটেশন ক্রাইসিসে রয়েছে, এই জি অবস্থাতে জি, যতই তাদেরকে নামানো হোক তারা মারমুখী আক্রমণাত্মক ভূমিকাতে যাবে না, এটা আপনি মনে করছেন? আমি 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 মনে করছি যদি তারা মনে করে তারা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে এঙ্গেজ থাকবে, তারা যদি মনে করে যে আমি স্যাংশন খাবো না, অলরেডি কিন্তু স্যাংশন অলরেডি পড়ে গিয়েছে অনেকের উপর, সাবেক কিছু আর্মি অফিসারদের উপর, তারা যদি স্যাংশন থেকে বাঁচতে চায়, তারা যদি ইন্টারন্যাশনাল পিস কিপিং ফোর্সে মানে তারা কন্টিনিউ করতে চায়, তাদের জব ভালো আর্ন করতে চায়, তাহলে তারা কিন্তু মানে আনলফুল কমান্ড রিফিউজ করতে পারে। যেটা সাবেক দুজন আর্মি কর্মকর্তা বললেন, একজন আইনজীবী এবং আর্মি কর্মকর্তা, তাদের কিন্তু আনলফুল কমান্ড তারা রিফিউজ করতে পারে। তখন দেখুন, এখানে কিন্তু আপনি আপনি যে প্রশ্নটা করেছেন যে আর্মি যখন নামে, একটা হচ্ছে ইন এইড অফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আরেকটা হচ্ছে উইথ দ্য অথরিটি অফ ম্যাজিস্ট্রেসি। এখন আর্মিকে যে অবস্থায় আনা হচ্ছে, দে আর কামিং উইদাউট, দে আর বিং ডিপ্লয়েড উইদাউট ম্যাজিস্ট্রেসি পাওয়ার। এটা কিন্তু আর্মি না, এটা তাহলে এটা যে আসলে জিনিসটা রাউন্ডের করে। শেষের দিকে কি সিদ্ধান্ত হয়েছে সেটা আমরা জানি না, কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে কিনা এটা এখনো পর্যন্ত অজানা। আচ্ছা, তবে তাদের ধরুন একটা ধরুন শর্ত ছিল দুই এই বিষয়ে। সিচুয়েশনে, বাট এখন পর্যন্ত আনন্দবাজার এবং অন্যান্য পত্রপত্রিকার যে রিপোর্ট অনুযায়ী তাদেরকে ম্যাজিস্ট্রেসির পাওয়ার দেওয়া হয়নি। ওকে, তাহলে তারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে থাকবে। আচ্ছা, এখন যে ও কথাটা হ্যাঁ, আমি বলছিলাম, অন্যদেরকে সহায়তা করার জন্য নামছে, তার মানে জি তারা জি জি, এখন হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যে কথাটা আমি বলছিলাম যে আর্মি তার রেপুটেশনকে রক্ষা করার জন্য, ইউএন পিস কিপিং ফোর্সে তার জব মানে ইনকামকে প্রোটেক্ট করার জন্য, তারা স্যাংশনের সম্মুখীন না হওয়ার জন্য, যেহেতু যেহেতু আমেরিকার পক্ষ থেকে অলরেডি স্যাংশন রয়ে গিয়েছে, তারা তারা হিউম্যান রাইটস ভায়োলেশন করতে চাইবে না। এবং দেখেন আর্মির হিস্ট্রি যদি আপনি দেখেন, এরশাদ সাহেব কিন্তু একজন সাবেক আর্মি প্রধান ছিলেন। এরশাদ সাহেব কিন্তু মানে তাদের আর্মির তাদের আর্মির সেনা কর্মকর্তা ছিলেন। সেই এরশাদ সাহেবকেও কিন্তু আর্মি যখন জনগণের মুখোমুখি আর্মিকে দাঁড় করে দেওয়া হলো, জনগণের বিরুদ্ধে অস্ত্র চালাতে কিন্তু আর্মি রাজি হয়নি।
কারণ ইট আচ্ছা ইজ এ টেস্টেড প্যাট্রিয়টিক ফোর্স। আমি বিশ্বাস করি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা জনগণের উপর গুলি ছাড়বে না। তারা অতীতে ছাড়েনি, তারা জনগণের শত্রু আমি হিসেবে আমি একটু অ্যাড করবো সাগর ভাই, জি শিওর। আবু বকর ভাইয়ের সঙ্গে একটু অ্যাড করি। আমি ওয়েট করতে পারতেছিলাম না। জি জি আপনি যে খবরটা দেখালেন যে আর্মি ডিপ্লয়মেন্ট থেকে সরকার কিছুটা নিয়েছে, এই খবরটা যদি সত্যি হয়, এবং আর্মি নাকি বলেছে নির্বাহী ক্ষমতা না দিলে আমরা নামবো। এটা যদিও সন্ধ্যা 7টার খবর, পত্রিকা যেটা হ্যাঁ। টাইম 7টার খবর, কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাত 12টার। তার মানে এর আগে আলোচনা চলাকালীন সময়ে হয়তো এমন কোনো শর্ত সাপেক্ষ নিয়ে তাদের মধ্যে দোটানা ছিল। তারপরে খবরটা দেখুন, আমরা তো কোনো খবর ঠিক মতো পাচ্ছি না। এই খবরটা যদি সত্যি হয়ে থাকে, আর্মি যদি বলে থাকে এই কথা, তাহলে কিন্তু কিছু গড়বড় আছে। কারণ আর্মিকে যখন নামতে বলা হবে, আর্মি ডাজ নট হ্যাভ দ্য রাইট টু সে আমাদের এই পাওয়ার না দিলে আমরা যাব না। তার মানে আবু বকর ভাইয়ের কথাই কিন্তু সত্যি হচ্ছে যে আর্মি যখন এই কথাটা বলেছে, মানেই যে তারা সরকারের এই পদক্ষেপের ভিতরে এথিক্যালি তারা অ্যাগ্রিড না। তারা এই কাজ রাইট এক্স্যাক্টলি একটা পলিটিক্যাল পার্টির দায়িত্ব কেন আর্মি? আর্মি ফিজিক্যালি ডিফেন্স ফোর্স, তারা দেশকে রক্ষা করবে বহিঃশত্রু আক্রমণ থেকে। ইউনিট অফ সিভিল পাওয়ারে আমরা ইলেকশন করতে গেছি, বন্যাতে গেছি, দ্যাটস এ গুড থিং। কিন্তু আমি জনগণকে মারতে জি, আমি আপনার কাছে আরো বিস্তারিত শুনবো, তবে এর আগে যখন ব্যারিস্টার মোল্লা আপনার কথা শেষ করলে পরে আমি আমি শেষ করে দিচ্ছি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়া আর্মি সেখানে নামতে চাইবে না তার রেপুটেশন রক্ষা করার জন্য, কারণ তারা তাদের মানে এই সরকারের অপকর্মের লাইবিলিটি তারা নিতে চাইবে না। এখানে আরেকটা জিনিস দেখেন, কিছু অনেক আর্মি অফিসার কিন্তু আমি যে কথাটা বলছিলাম, দে আর ভেরি এডুকেটেড, ইন্টারন্যাশনাল কমিউনিটি সম্পর্কে, ইন্টারন্যাশনাল ল সম্পর্কে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সম্পর্কে তারা কিন্তু অনেকেই জানেন। একটা ব্যাপার আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আর্মি অফিসারদেরকে আমি জানিয়ে দিতে চাই, বাংলাদেশ কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মেম্বার। আমি আবারও বলছি, বাংলাদেশ ইজ এ সিগনেটারি টু দ্য রোম স্ট্যাটিউট, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এখন বাংলাদেশের যদি সেনাবাহিনী যদি ইন্টারন্যাশনাল ক্রাইমস করে, তাহলে এই আর্মি যেই মেম্বাররা আজকে সরকারকে রক্ষা করার জন্য ইন্টারন্যাশনাল ক্রাইমস করবে, তাদেরকে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বিচারের সম্মুখীন হতে হবে। আমি আবারও বলছি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সিগনেটরি, সহজ ভাষায় বাংলাদেশ হচ্ছে মেম্বার। বাংলাদেশে যদি ইন্টারন্যাশনাল ক্রাইম সংগঠিত হয়, অর্থাৎ নিরীহ জনগণের উপর নির্বিচারে গুলি হয়, তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে গুম করা হয়, যেটা করে শেখ হাসিনা সরকার হয়তো ক্ষমতা থাকতে চাইবে আর্মিকে ব্যবহার করে লাস্ট কার্ড হিসেবে। আমি যে কথাটি বলছি, এর মধ্য দিয়ে তারা ইন্টারন্যাশনাল ক্রাইমস করবে এবং তাদেরকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মানে বিচারের সম্মুখীন হতে হবে। এই মেসেজটা আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি বাংলাদেশের আর্মিকে দিতে চাই। আমি আশা করব মানে যদি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অতীত দেশের জনগণের বিপক্ষে দাঁড়ানি, জনগণের মুখোমুখি দাঁড়ানি, এরশাদ সাহেবকে রক্ষা করার জন্য জনগণের বুকে তারা বুলেট ছাড়েনি, সেই সেনাবাহিনী তাদের অতীত ঐতিহ্য রক্ষার স্বার্থে এবং আন্তর্জাতিক কমিউনিটিতে তাদের যে সুনাম রয়েছে, এই সুনামকে রক্ষার স্বার্থে, তাদের লুক্রেটিভ মানে ইনকামকে প্রোটেকশনের স্বার্থে এবং ভবিষ্যতে ইন্টারন্যাশনাল কোর্টের বিচারের সম্মুখীন থেকে বাঁচার স্বার্থে শেখ হাসিনা তাদেরকে যে লাস্ট কার্ড হিসেবে ব্যবহার করতে চাচ্ছে ক্ষমতা থাকার জন্য, তারা শেখ হাসিনা কার্ড হিসেবে ব্যবহৃত হবে না। এই প্রত্যাশা আমি দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে আশা করি। আপনার কাছে আসতে আবার 2 মিনিট করবেন ব্যারিস্টার রহমান, তাহলে আন্দোলনের মাত্রা কোন পর্যায়ে যাবে বলে মনে করেন? কালকে থেকে সেনাবাহিনীর মুখোমুখি হতে যাচ্ছে সেনাবাহিনী, যেখানে বলা হচ্ছে যে লোকাল প্রশাসককে সহায়তা করবার জন্য। এটা কি এর আগে কখনো এরকম লোকাল প্রশাসনকে সহায়তা করবার জন্যই তারা নেমেছে? তার মানে তাদের গুলি করার ভূমিকাটা তারা কোথায় থাকবে? তারা কি পাশে দাঁড়িয়ে থাকবে, পুলিশ গুলি করবে, পুলিশের উপর আক্রমণ হলে তারা গিয়ে পুলিশকে বাঁচাবে? কিন্তু তাদের আসলে টুয়ার্ডস টু দা প্রোটেস্টার্সদের প্রতি তাদের কি দায়িত্ব থাকবে বা কি কর্তব্য থাকবে? আচ্ছা সাইকুল সাগর, আমি কর্নেল শামসের সাথে যেটা কথা বলছিলাম, এই বিষয়টা অনেকের আইনের বিষয়টা ক্লিয়ার না। সেটা হচ্ছে যে আপনি যখন পুলিশ পারে না, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পারে না, বিজেপি পারে না, তখন কিন্তু সেনাবাহিনীকে দেখা হয়। সেনাবাহিনীর কিন্তু ইনহেরেন্ট ভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আছে। যদিও প্রতি নির্বাচনে বা যখন ইউনাইট অফ সিভিল পাওয়ারে যখন পাঠানো হয়, তখন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় যে আমাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে হবে। সেনাবাহিনীর ভূমিকাটা আসলে 3 ধরনের হয়। একটা হচ্ছে নিয়ন্ত্রিত, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা নিরপেক্ষ, আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিত। তো সেনাবাহিনী যেহেতু একটা দেশের সর্বশেষ আশ্রয় স্থল, এই জন্য প্রতিটা দেশের কম বেশি সেনাবাহিনীর ভূমিকাটা হয় হলো ইন্ডিপেন্ডেন্ট বা নিরপেক্ষ। এই কারণে আইনেই কিন্তু তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিয়াল একটা পাওয়ার দেওয়া থাকে, ক্ষমতা দেওয়া থাকে। যেমন পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা বিজিবি যদি গুলি করতে হয়, ইউজুয়াল রুল হচ্ছে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে। সেনাবাহিনীর ক্ষেত্রেও ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে, তবে সেই ক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকে, তাহলে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা বিজিবি পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের কাছে ব্যাখ্যা দিয়ে যে আপনি ছিলেন না, কিন্তু আমার পরিস্থিতি এমন হয়েছিল, আমাকে গুলি করতে হয়েছে, তখন এই ম্যাজিস্ট্রেট এটা ইনকোয়ারি করে এটার জাস্টিফিকেশন দিয়ে তাকে একটা সার্টিফিকেট দেয় যে হ্যাঁ তোমার গুলি করে এটা লিগাল ছিল।
কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে কিন্তু এটাকে একটা ইমিউনিটি দেওয়া হয়েছে। যদি ম্যাজিস্ট্রেট পাওয়া না যায়, তাহলে সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশন অফিসার এমপাওয়ার টু ওপেন ফায়ার, এবং এবং ওনার এই ফায়ারটা সঠিক ছিল কিনা সেটি আবার আরেকজন কমিশন অফিসার কর্তৃক এটা ইনকোয়ারি করে যদি বলে এটা জাস্টিফাইড, তাহলে এটা জাস্টিফাইড। এটা অর্থ হচ্ছে কিন্তু সেনাবাহিনীর ব্যারিস্টার সাহেব, আপনি যেভাবে বলছেন, আপনি তো পুরোপুরি আইন কানুনকে পুরো পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনি বলছেন, কিন্তু পাশাপাশি সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মিস্টার শামস যেটা বলছেন যে সেই ক্যারেক্টারের মধ্যে আদতে আছে কিনা বর্তমান সেনাবাহিনী, সে নিয়ে তিনি সংশয় আছেন, সেখানে কি বলছেন? আচ্ছা, আপনি যে বিষয়টা বললেন যে মানে আমার যেটা ধারণা, আমি আপনাকে বললাম যে সেনাবাহিনীর ভূমিকা হতে পারে তিনটা, একটা হচ্ছে নিয়ন্ত্রিত, একটা হচ্ছে নিরপেক্ষ, একটা হচ্ছে অনিয়ন্ত্রিত। যদি সেনাবাহিনীর এই এক্সিকিউটিভ ক্ষমতা অথবা লিখিতভাবে যদি সরকার তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার যদি দিয়ে দেয়, যে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলেও সেনাবাহিনী এই সিদ্ধান্ত নিতে পারবে, তাহলে ইউজুয়ালি সেনাবাহিনীর ভূমিকাটা হবে নিরপেক্ষ। কিন্তু সরকার তো নিরপেক্ষ চাচ্ছে না। সরকার চাচ্ছে সেনাবাহিনীকে একটা নিয়ন্ত্রিত সেনাবাহিনী, লাইক পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবিকে যেভাবে ব্যবহার করছে সেইভাবে সেনাবাহিনীকে ব্যবহার করতে চাচ্ছে, এবং জনতা বা ছাত্র যারা আন্দোলন করছে তাদেরকে একটা ভয় ভীতি দেওয়া, যে সেনাবাহিনী নেমে গিয়েছে, তোমরা আর আন্দোলনে এসো না, তোমরা ডিসপার্স হয়ে যাও, তোমরা ইউনিভার্সিটিতে চলে যাও, সেনাবাহিনী তোমাদেরকে ধরবে, গুলি করবে, এটা আমাকে ভয় দাও। এখন এটা যদি সেনাবাহিনীর ভূমিকাটা যদি নিয়ন্ত্রিত হয়, তাহলে সাইফুল সাগর দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যে সেনাবাহিনী খুবই খারাপ ভাবে অপমানিত হবে, এবং অপমানিত হবে জি, জি। অপমানিত হবে। আর সেনাবাহিনীর যদি ভূমিকাটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় বা নিরপেক্ষ হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনা যেভাবে চাচ্ছে সেইভাবে হবে না, এবং ভূমিকাটা কিন্তু জনগণের এবং ছাত্রদের পক্ষে চলে যাবে। আর সেনাবাহিনীর ভূমিকাটা যখন অনিয়ন্ত্রিত হয়ে যায়, সেক্ষেত্রে নির্ঘাত স্বৈর শাসক ক্ষমতাচ্যুত হয়ে যায়। 111-এর রেফারেন্সটা আপনি আনছেন, 111টা ছিল ইন্ডিপেন্ডেন্ট, এখানে কারফিউ দেওয়া হয়েছিল, এমার্জেন্সি জারি করা হয়েছিল, সেটা সংবিধানের 141-এ। কিন্তু এখন কিন্তু এমার্জেন্সি জারি করা হয় না, এটা নর্মাল ইন এইড অফ সিভিল পাওয়ার। শুধু একটা ডিফারেন্সটা হচ্ছে তাকে ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করতে হবে, ম্যাজিস্ট্রেট না থাকলে ইন্ডিপেন্ডেন্টলি উনি ফায়ার করতে পারবে, একজন জুনিয়র কমিশন অফিসার দিতে পারবে। কিন্তু এটা যদি নিয়ন্ত্রিত ভাবে হয়, তাহলে আমার যেটা ধারণা যে এটার ফলাফল সেনাবাহিনীর জন্য ভালো হবে না। এবং সেনাবাহিনী যেটা দাবি তুলেছে যে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ক্ষমতা দিতে হবে এবং তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি বা ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার, এটা না দিলে সেনাবাহিনী আরো বেশি বিতর্কিত হয়ে যাবে। আপনাকে দুইটা উদাহরণ দিচ্ছি। আফগানিস্তানের তালেবানরা যখন নজিবুল্লাহ পতন হলো, তখন ওই সময় সেনাপ্রধান হলেন নজিবুল্লাহর ভাই, ওনার নাম ছিল জেনারেল শাহপুর আহমেদ জাহ। উনি কিন্তু নজিবুল্লাহর পক্ষ নিয়েছিল। পরবর্তীতে কি হয়েছিল, তার মানে ওনার ভূমিকাটা ছিল নিয়ন্ত্রিত। জনগণের আন্দোলনে নজিবুল্লাহ পরাস্ত হওয়ার পরে নজিবুল্লাহ এবং সেনাপ্রধান জেনারেল শাহপুর আহমেদ জাহ দুইজনকে গুলি করে হত্যা করে 48 ঘন্টা ল্যাম্প পোস্টে তাদের ডেড বডি ঝুলিয়ে রেখেছিল। আবার একই উদাহরণ দেখেন আপনি রোমানিয়াতে যে আমাদের যে আবু সাইদ যে ঘটনাটা ঘটিয়েছে, 17 ডিসেম্বর 1989, একজন জিওলজির অনার্সের স্টুডেন্ট, সে কিন্তু একই ঘটনা ঘটেছিলেন, আত্মাহুতি দিয়েছিলেন, এবং 17 ডিসেম্বর জেনারেল চশেস্কু সেনাবাহিনী নামিয়ে দিয়েছিলেন, আউটবাস্ট হওয়ার পর সেনাবাহিনী নামিয়ে দিয়েছিলেন এবং এক রাতে 50 জনকে হত্যা করেছিলেন। মাত্র 4 দিন আন্দোলন হয়েছিল, 17, 18, 19, 20। 21 তারিখে জেনারেল চশেস্কু তার স্ত্রী সহ পালিয়ে পার্শ্ববর্তী শহরে গেছে। 22 তারিখে তার সেনাপ্রধান তাকে আটক করেছিল, এবং 22 তারিখে তার সেনা আদালতের সামারি ট্রায়ালে তার এবং তার স্ত্রীর বিচার হয়েছিল, এবং 24 তারিখে তাদেরকে ফায়ারিং স্কোয়াডে ফাঁসি আদেশ প্রদান করেছিল। এবং ক্রিশ্চিয়ান রাষ্ট্র 25 তারিখে তাদের ফায়ারিং স্কোয়াডে জেনারেল চশেস্কু এবং তার স্ত্রী মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল মাত্র 8 দিনে। এখন সেনাবাহিনী কি করবে, এটা সেনাবাহিনীকে ডিসিশন নিতে হবে। এটা কি তারা কি আফগানিস্তানের পথে যাবে নাকি রোমানিয়ার পথে যাবে? তো আমি একজন সাবেক সেনা সদস্য হিসেবে, আমি একজন পুলিশ কর্মকর্তা, সরকারি কর্মকর্তা হিসেবে আমি সেনাবাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো। মাঝখানের 18 বছর আপনাদের রেপুটেশন অনেক নষ্ট হয়ে গেছে। আপনাদের এটা একটা মোক্ষম সময়, উত্তম সময় জনগণের পক্ষ নেওয়া। আমি বলছি না যে আপনি সরকারের এগেস্টে যান, আমি বলছি না আপনি জনগণের পক্ষে যান, আপনি ইন্ডিপেন্ডেন্ট আচরণ করেন। আপনার যে দায়িত্ব, যেহেতু সর্বশেষ আশ্রয়স্থল হলো আপনি 18 কোটি জনগণের ট্যাক্সের পয়সায় সেনাপ্রধান আপনি বেতন পাচ্ছেন, জেনারেল অফিসার কমান্ডিংগণ আপনারা কিন্তু বেতন পাচ্ছেন। তো নিয়ন্ত্রিত ভাবে যদি আপনারা দায়িত্ব পালন করেন বা দায়িত্ব পালন করার চেষ্টা করেন, তাহলে যেটা হবার সেটা হবে, কিন্তু সেটার পরিণতি আরো বেশি ভয়াবহ। কারণ আপনার আর্মি অ্যাক্ট 1952, আমাদের কর্নেল সাহেব যেটা বললে, ওখানে কিন্তু সেকশন 55-এ বলা হচ্ছে যে সেনা সদস্যগণ, সেনা কর্মকর্তাগণ শুধুমাত্র তার ঊর্ধ্বতন কর্মকর্তার বৈধ আদেশ পালন করবে। তিনি কিন্তু অবৈধ আদেশ পালন করতে কিন্তু সে বাধ্য না। তাহলে আমি যদি সেনাবাহিনী যদি তার নিয়মে যদি থাকে এবং তার যদি আচরণটা ইন্ডিপেন্ডেন্ট হয়, আমি মনে করি এটা জনগণের বিজয় হবে এবং শেখ হাসিনার
পতন সুনিশ্চিত, ইনশাল্লাহ এটা সময়ের ব্যাপার। ধন্যবাদ। এটা আপনি মনে করছেন সময়ের ব্যাপার, কিন্তু আমরা যতটুকু বুঝতে পারি যে সরকার যেহেতু নামিয়েছে, সরকার তো নিজেদের ক্ষমতা থেকে সরে যেতে হবে এমন একটা পরিবেশ বা পরিস্থিতির সম্মুখীন হতে নামায়নি। সেখানে তো অবশ্যই কিছু একটা রয়ে গেছে। দর্শকদেরকে একটু যুক্ত করতে চাই। দর্শকরা তো এই মুহূর্তে প্রায় 40,000 দর্শক দেখছেন আপনারা ফেসবুক এবং আমাদের ইউটিউবে। আপনাদেরকে একটু 3-4 জনকে আমি যুক্ত করতে চাই। আপনারা যারা আমাদের এই ফর্মার আর্মি অফিসাররা আছেন তাদের কাছে কিছু জানতে চান, 2-1 জনের প্রশ্ন আমি নিতে চাই। ব্যারিস্টার জিল্লুর রহমান, আপনি নিশ্চয়ই শুনবেন তাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবেন। অনেকেই দেখছেন, আমি 3-4 জনকে শুধু নিব। আমাদের খুব স্বল্প সময়ের জন্য অনুষ্ঠান করছি, এবং যারা দর্শক আপনারা প্রতিদিন এই অনুষ্ঠানটি দেখতে চান রাত 9টা বাংলাদেশ সময়, রাত 9টায় এখন করছি, এটা একটা অ্যাডিশনাল এই অনুষ্ঠানটি করছি শুধুমাত্র আমাদের যে জরুরি একটা বিষয় দাঁড়িয়েছে বাংলাদেশে, এই কারণে এই অনুষ্ঠানটি এই সময় করছি প্রতিদিন রাত 9টায়। আপনারা ফেসবুক পেজে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করুন। তবে আপনারা জুম লিংক পাবেন, আমাদেরকে প্রতিদিন সরাসরি প্রশ্ন করবার সুযোগ পাবেন। আপনারা অনুষ্ঠানটিকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন যারা আলতাফ হোসেন, বলুন কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন, খুব ছোট করে সংক্ষিপ্তভাবে করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি সৌদি আরব থেকে বলছি। হুম। আমার প্রশ্ন হলো একটাই যে এই সরকার যেন আর না থাকে, এটাই আমার কথা। আমার কথা এটাই। আমি এটা তো ছোট প্রশ্ন হলো না, এটা তো আপনার সিদ্ধান্ত হয়ে গেল। জি, কোনো কিছু আপনার ইন্টারেস্টিং জানতে চান কিনা? ধন্যবাদ আপনাকে। আর কে যুক্ত হয়েছেন? আব্দুল মুকিত, বলুন। আপনারা একটু দয়া করে মানে এই বিষয়গুলো নিয়ে একটু সম্পূরক প্রশ্ন করতে পারেন, তাহলে অনেকেই অন্যরা যারা দেখছে তারা একটু সমৃদ্ধ হবে। জনাব আলফাজ আহমেদ, আপনি পোশাকগত ভাবে এখনো প্রস্তুত হননি, আমি দুঃখিত, আপনাকে আমি সুযোগ দিতে পারছি না। যারা সম্পূর্ণভাবে প্রস্তুত আছেন, আমি জানি অনেকেই এখন ঘুমের সময়, তবুও যারা শুধুমাত্র প্রস্তুত আছেন প্রায় আমি দেখতে পাচ্ছি 30-40 জন অলরেডি যুক্ত হয়েছেন, তাদেরকে সুযোগ দিন, আর বাকিদেরকে আজকে নাই দিলাম। জনাব আশরাফুল ইসলাম, বলুন কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম। জি, শুনতে একটু পাচ্ছেন? loudly বলতে হবে, জোরে বলুন। জি, জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, বলুন আমি কোথা থেকে সৌদি বলছেন? আরব থেকে বলছি। জি, আমি জি, বলছি সৌদি আরব থেকে। হ্যাঁ, বলুন বলুন। আমার প্রশ্নটি হচ্ছে, যদি আগামীকালকে সেনাবাহিনী নামে, সেই ক্ষেত্রে সেনাবাহিনী যদি মানে সাধারণ স্টুডেন্টরা যদি আন্দোলনে যায়, সেই হুম। ক্ষেত্রে সেনাবাহিনী যদি মানে সেনাবাহিনী যদি তখন আক্রমণ করে, তখন মানে আমাদের স্টুডেন্টদের যদি কোনো ক্ষতি হয়, তখন সেটা কি সেনাবাহিনী পরবর্তীতে এই দায়ভারটা নেবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা কি হবে? সেনাবাহিনীর আছেন, ওনারা বলবেন পরবর্তীতে। আর কে কে যুক্ত হয়েছেন? আহ আর কে কে যুক্ত হয়েছেন? অনেকেই যুক্ত হয়েছেন, আমি একটু ইয়ে করি আম, যতটুকু পরিমাণ সম্ভব হয়। ধন্যবাদ জনাব আশরাফুল আলম। আলম, আপনাকে ধন্যবাদ। এই দর্শক, থ্যাংক ইউ। অনুষ্ঠানটি শেয়ার করবেন, অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দিই। আমরা এত রাত পর্যন্ত সবাই সজাগ রয়েছে এবং বাংলাদেশের খবর জানবার জন্য ছটফট করছেন। আপনারা কেউ ঘুমন্ত অবস্থায় আছেন, কেউ জাগ্রত অবস্থায় আছেন। জনাব মাহবুর কাজল, বলুন কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি সৌদি আরব প্রবাসী। আমি সৌদি আরব থেকে বলছিলাম। জি, সবাই মোটামুটি সৌদি আরব থেকে বর্তমান এসে সময়ের একটা যে ঘরে একটু অবস্থা বেশি স্যার, জাগ্রত। হ্যাঁ, বলুন বলুন। জি স্যার, আসলে বর্তমান সময়ের যে অবস্থা স্যার, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না স্যার। আমরা সকল প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়েছি এবং এটার জন্য প্রচুর পরিমাণে ঘৃণা প্রকাশ করছি স্যার বর্তমান সরকারের উপর। কেননা আমার ভাই, আমার ছোট ভাই, বড় ভাই সবাই অনেকেই বর্তমানে এই ছাত্র আন্দোলনে জড়িত রয়েছে স্যার। সেখানে হুম। তো আমাদের ছোট ভাই, অনেক ছোট ভাই আছে, বড় ভাই আছে, তাদের অনেক ধরনের লাশ করতেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে স্যার। এখানে জি, কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না স্যার। আপনাকে ধন্যবাদ। জি জি, আমরা আবু সুফিয়ান কোথা থেকে বলছেন? আবু সুফিয়ান, জি, আমরা আর চাই আপনি বর্তমানে আর সরকার দুজনের যেন প্রশ্ন। সচেতন হয়। সালাম আলাইকুম। আচ্ছা, বলুন। জি, আমি সৌদি আরব থেকে বলতেছি। আচ্ছা যদি আচ্ছা। সেনাবাহিনী নামে, কালকে যদি সেনাবাহিনী নামে, আর আমাদের ছাত্র ভাইরা, আমার প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী আমাদের বিপক্ষে গেল, ছাত্র ভাইদের বিপক্ষে গেল, যদি 2-3 দিন টিকে থাকে, এরকম পরিস্থিতি হতে পারে যে দেশে একটা অভ্যুত্থান হবে? এরকম কোন পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে নাকি? হুম। এইটুকু আমার প্রশ্ন। জি, আপনাকে ধন্যবাদ। সাকিব, বলুন, সাকিব হোসেন, আসসালামু আলাইকুম ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। কোথা থেকে বলছেন? আপনি কি সৌদি আরব থেকে? জি, জি, সৌদি আরব থেকেই বলছি। এই মুহূর্তে আমরা সৌদি আরব কি দিন, এখন সময় কত? সবাই সৌদি আরব থেকে দেখছি। এখন 11টা একটু বাজতেছে আর কি, 11টা রাতের 21। রাতের নাকি দিন? জি, জি, রাতে রাতে। ও, এবং রাতের। সবাই সবাই চিন্তিত, সবাই কোনো দেশের কোনো খোঁজ খবর পাচ্ছে না। এই জন্য হুম। সবাই যাদের ডিউটি রাতে দিনে, সবাই এখন জেগে আছে সব খোঁজ খবর নেওয়ার জন্য। তো আমি বিভিন্ন ইন্ডিয়ান গণমাধ্যমে দেখতেছি যে যে এই বল প্রয়োগের পিছনে আমার মনে হচ্ছে যে ইন্ডিয়ারও হাত আছে। কারণ ইন্ডিয়া, শেখ হাসিনা কোথায় থাকবে না না থাকবে, সেই ক্ষেত্রে আমাদের থেকেও উদ্বেগ বেশি ইন্ডিয়ার গণমাধ্যমরা। তো আমার মনে হচ্ছে এই বল প্রয়োগের পিছনে ইন্ডিয়ারও হাত আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জনাব বাঁধন খান, বলুন, বাঁধন খান। আসসালামু আসসালামু আলাইকুম। আসসালাম। জি ভাই, আমি কুয়েত থেকে বলতেছি। যাক, ভাই আজকে হুম,
হুম। যে দীর্ঘদিন ধরে তো দেখতেছি যে আমরা তো দীর্ঘদিন ধরে তো দেখতেছি দেশের যে অবস্থা, কারণ এইভাবে তো হইলে তো চলে না। কারণ 20টা বছর ধরে তারা যেভাবে চালায় আইতেছে, প্রথম হুম। যখন শেখ হাসিনা পাশ করে তার কিছুদিন পরে কিন্তু বিডিআরে যে সেনাবাহিনীতে তখন যে হামলা হয়, তারা মেন দেশের ভালো ভালো যারা দেশপ্রেমী সেনাবাহিনী ছিল তাদেরকে তারা সরায় ফেলে। আর এখন যারা সেনাবাহিনী আছে সবকিছুই তো সে তার পোশাক দিয়ে তো, মানে কি বলবো, যে তার না, সবকিছু তো ঠিক তার আছে, হাতে বেশি বলার নিয়ন্ত্রণ। দরকার নেই। আপনার আমাদের যারা অতিথিরা আছে তারা বলছেন, আপনি আপনার কথা ধন্যবাদ, আপনি কথা বুঝতে পেরেছি। জনাব শাকিল বলুন, কোথা থেকে বলছেন? জনাব শাকিল। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন অনলাইন নেটওয়ার্কার। সাগর সাগর স্যার, আপনাকে অসংখ্য কোথা ধন্যবাদ। কোথা থেকে বলছেন? জি, বর্তমানে আমাদের আজকে যে এই 2-3 দিন যাবত যে বর্তমান যে আমাদের যে ছাত্রী ভাইদেরকে বর্তমানে যে পরিমাণ মানে হত্যা করা হচ্ছে, আদৌ কি মনে করেন কোনোদিন কি এগুলার খেসারত কি সরকার কোনোদিন দিতে পারবে? এটা আমার আপনার কাছে একটা মানে প্রশ্ন, এবং কি সবাই যারা আছেন তাদের কাছে এই প্রশ্ন, তারা কি আদৌ কি মানে কোনোদিন কি এটার খেসারত কি দিতে পারবে? যত বিষয় আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। জনাব ব্যারিস্টার জিল্লুর রহমান, আইনি প্রশ্ন এটা যদিও, মানে এরপরেও যদি কোনো হত্যাযজ্ঞ চলে, কালকে আমরা আজকে পর্যন্ত যতটুকু সমর্থিত অসমর্থিত সূত্রে, আচ্ছা মাসুদ নামক একজন আছেন, আমি জাস্ট আরেকজনের নিয়ে নিন আমরা আবার। জি জনাব মাসুদ বলুন, আপনার ক্যামেরা অন করতে হবে তো, কে কে আছেন আমি বুঝতে পারছি কে কে যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম। জি, আমি মাসুদ আমি বলুন। আমি ইউএসএ থেকে বলতেছি। জি বলুন। আপনার প্রোগ্রামটা দেখতেছিলাম আর কি। সো হঠাৎ সারপ্রাইজ লাগে, বাংলাদেশে তখন কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না আর কি। সো এই মুহূর্তে ভাই আমার প্রবাসে থাকা, এই মুহূর্তে দেখছে আমাদের এই অনুষ্ঠান 40,000-এর উপরে মানুষ শুধু প্রবাসে, কারণ বাংলাদেশে কোনো মানুষ অনুষ্ঠান দেখতে পাচ্ছে না, সুতরাং যারা দেখছেন সম্পূর্ণভাবে প্রবাসে থাকা। জি বলুন বলুন। জি, সো আমার কোয়েশ্চনটা হচ্ছে যে ভাই, এখানে তো আপনার ধরেন রাজনৈতিক এই যে মুভমেন্টটা শুরু হয়েছে, এটা স্টুডেন্ট বেস শুরু হয়েছে, রাইট? এখন যেভাবে রাজনৈতিক আবার একজন বলছে যে বিএনপি, আওয়ামী লীগ, হোয়াটএভার সামথিং ইজ হ্যাপেনিং, রাইট? কিন্তু এই যে আমাদের বাচ্চারা, আমাদের বাইরের আছে, আমার পরিচিত আমার একটা ফ্রেন্ডের কাজিন ও মারা গেছে সিলেটে, আমি সিলেট থেকে বলতেছি। তো অনেক অনেক কষ্টের ব্যাপারটা হচ্ছে আর কি পুরো বাংলাদেশ জুড়ে। তো আমার এই জিনিসটা, এইটার শেষটা কোথায়? আর আমি আই ওয়াজ লাইক, আই জাস্ট সার্চ আপনার এই যে হু ইজ দ্য চিফ অফ দ্য আর্মি। তো আমি একটা জিনিস দেখলাম যে ওয়াকারুজ্জামান, আই ডোন্ট নো, আমি গুগল থেকে দেখে বলতে যে, and he was just appointed like June 23rd. So আমি I was like connecting the dots, like is this something like pre-planned? আমি জানি এখানে আমাদের আরো অনেক জ্ঞানী ব্যক্তিবর্গ আছেন। So it's something like, is it something connected, like some sort of propaganda is like going on, like you know we seen in the past যে আপনার অনেক ধরনের জিনিস হইছে। আমি নরে পার্সোনালি কোথাও কোনো পলিটিক্যাল কার সাথে রিলেটেড অর এনিথিং লাইক দ্যাট, বাট ইউএসএ আপনার আমাদের এই যে ডিসি, আই এম ফ্রম ডিসি এরিয়া, সো এখানে আপনার অনেক প্রোটেস্ট হচ্ছে। I was supposed to go there. There are a lot of people is happening. কিন্তু জিনিসটা হচ্ছে ভাই, আমরা এখান থেকে যে বাংলাদেশ এখন 2024, আমরা এখন না, বুঝতে বাংলাদেশের পেরেছি আপনি বলতে চাচ্ছেন এর চেয়ে বেশি কিছু কিনা। ধন্যবাদ আপনাকে। মশিউর রহমান বলুন। জনাব মশিউর কোথায় বলছেন, একটু শর্টকাট করে বলুন। ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। আমি প্যারিস থেকে বলছি। আসলে আমি কিছুক্ষণ আগে প্যারিস থেকে বলছি। প্যারিস থেকে, আচ্ছা জি বলুন। জি, কিছুক্ষণ আগে আমি কনক ভাইয়ের একটা শো দেখছিলাম। তো ওখানে জুলকারনাইন বলছিলেন যে ভারত থেকে কিছু হিটম্যান ডিরেক্ট শুট করার জন্য নিয়ে আসা হয়েছে। তো এটার কি কোনো আহ, সত্যতা কি আছে কি? মানে আমি সাগর ভাই, এই প্রশ্নটার জবাব আমি দেবো। It's a আচ্ছা very ঠিক আছে, serious ঠিক আছে, security issue. ওকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ। আর কেউ আছে কিনা এই মুহূর্তে? মাসুদ সাহেব বলে ফেলেছেন, মশিউর এখন বলছেন। ধন্যবাদ। আমরা আর কাউকে দিতে যাচ্ছেন, অনেকে আছেন প্রিয় দর্শক। কালকে আপনারা রেগুলারলি আমরা শো করি, আপনারা কমেন্ট বক্সের দিকে লক্ষ্য রাখবেন। যখন অনুষ্ঠান আমি শুরু করি কিছুক্ষণ পর কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিই, সেই লিঙ্ক ধরেই আমি প্রতিদিন কয়েকজনকে অন্তত পক্ষে আমাদের প্রশ্নকারী হিসেবে যুক্ত করবার চেষ্টা করি। লক্ষ্য রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তখন আপনারা লিঙ্কটি পাবেন। জনাব ব্যারিস্টার জিল্লুর রহমান, প্লিজ আপনার কাছে শুনতে চাই। আপনি বলেছেন যদিও এই যে কয়েকজন দর্শক যে প্রশ্ন করছে, এই রিলেভেন্ট আপনার শেষ কথা শুনতে চাই। ব্যারিস্টার জিল্লুর রহমান। সাগর ভাই, আমি কি সর্বশেষ দর্শকের প্রশ্নের জবাবটা দিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে আসছি আমি। হ্যাঁ হ্যাঁ, আমার মাগরিবের টাইম, মাগরিবের টাইম। আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে তাহলে শুনে আসি। জি বলুন বলুন। জি ধন্যবাদ। সেটা হচ্ছে যে আমার আলোচনাতে আমি যে কথাটি বলেছিলাম যে দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের জনগণের বুকে গুলি চালানোর ইতিহাস কম, এবং তারা তাদের আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার স্বার্থে এবং রেপুটেশনের স্বার্থে এবং স্যাংশন থেকে বাঁচার স্বার্থে তারা হিউম্যান রাইটস ভায়োলেশন করতে চাইবে না। তারা ইন্টারন্যাশনাল ল সম্পর্কে জানেন এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মেম্বার। এখন যেই প্রপাগান্ডাটি ছড়ানো হচ্ছে, যে একজন দর্শক, যে আমি বললাম যে আমি এই জবটি আমি দেবো, সিমিলার কথার মেসেজটি আমার কাছেও এসেছে। আমার ফোনে কিছুক্ষণ আগে আপনার সাথে টকশোতে থাকা অবস্থায় একজনের মেসেজটি পাঠিয়েছি, সম্ভবত সেম সোর্স থেকে সেখানেও গিয়েছে। তো যে কথাটি আমি বলছিলাম, মানে একটি পেনিক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে যে কারফিউ আসতেছে, মানুষকে মেরে ফেলা হবে, সেখানে ইন্ডিয়া থেকে প্লেন দিয়ে লোক আসতেছে, মানে সুতরাং তোমরা এই কারফিউ ভাঙতে যাইও না। এই আর্মির সাথে ইন্ডিয়া থেকে আসা লোকজন মিশে তারা বিডিআর এর উপর যেভাবে বিডিআর যেভাবে মেসাকার করেছিল, বিডিআর মেসাকারের মতো 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছে, এই ধরনের মেসাকারের মতো কিছু ঘটনা ঘটবে। তো দর্শক শ্রোতাকে আমি জানিয়ে দিতে চাই, আপনারা এই পেনিক প্রপাগান্ডাতে বিভ্রান্ত হবেন না। বাংলাদেশের আর্মি তাদের
মানে ল মেনে কাজ করতে তারা বাধ্য, তারা আনলফুল সিদ্ধান্ত তারা মানতে বাধ্য না। বাংলাদেশের আমি বিশ্বাস করি, আমি যে কথাটি বললাম, ইন্টারন্যাশনাল ল কে মেনে চলার স্বার্থে, দেশীয় ল কে মেনে চলার স্বার্থে তারা তার মানে অনেক প্রোপাগান্ডা এখন বের হচ্ছে, এগুলি থেকে একটু খুব যাচাই করেই সাবধানে সবাই কেয়ারফুল থাকতে হবে। আপনাদেরকে গণতন্ত্রের স্বার্থে, আপনাদের অধিকারের স্বার্থে আপনারা রাজপথে নেমে আসতে হবে। পৃথিবীর কোনো দেশে কারফিউ দিয়ে কেউ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারে না, এটাই পৃথিবীর ইতিহাস। আমি বহু দেশের রাজনীতির ইতিহাস জানি, বহু দেশ আমি ব্যক্তিগতভাবে সফর করার সুযোগ হয়েছে। যেই দেশগুলোতে আর্মি শাসন ছিল, যে দেশগুলোতে আর্মি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মানে মানে ক্ষমতা কন্ট্রোল করেছে, অনেকগুলো দেশে আমি ভ্রমণ করেছি আমার প্রফেশনাল কাজের সাথে। তো আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি, পৃথিবীর কোনো দেশে আর্মি ডিপ্লয় করে, আর্মিকে ব্যবহার করে কোনো রেজিম ক্ষমতা থাকতে পারে না। জনগণের বিপক্ষে আর্মি মানে দাঁড়ায় না, এবং এক পর্যায়ে যারা তাদেরকে ব্যবহার করে তারা মানে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। তো আপনারা প্রপাগান্ডাতে মানে বিশ্বাস করবেন না। আর্মি আপনাদের পক্ষে গুলি চলবে বলে আমি বিশ্বাস করি না। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ব্যারিস্টার বকর মোল্লা। জনাব ব্যারিস্টার রহমান, এরপর শেষ কথা শুনবো কর্নেল জি, সাগর, যে ব্যারিস্টার আবু বকর মোল্লা যে কথাটা বললেন, উনি ধরেন আংশিক মানে অর্ধ অংশ ঠিক বলেছে, অর্ধ অংশ ঠিক বলে নাই, অথবা উনি যেটা বলতে চেয়েছেন হয়তো মিনিংটা একটু ডিফারেন্ট হয়েছে। সেটা হলো যে ভারত থেকে যে শুটার গান এসেছে সেটা আসতেই পারে, বাট আমি ওইটাকে খুব একটা বড় ইস্যু দেখছি। কিন্তু উনি যে কথাটা বললেন যে সেনাবাহিনীকে ব্যবহার করে কোনো স্বৈর শাসক ক্ষমতায় থাকতে পারে না, এটা ধরেন আংশিক সত্য। কিন্তু একটা স্বৈর শাসক থাকতে পারে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। মানে মানুষের ক্ষোভটা যখন 95% বা 98% চলে যায়, তখন সেনাবাহিনীকে ব্যবহার করে স্বৈর শাসক ক্ষমতায় থাকতে পারে না। আপনি যদি স্বৈর শাসকদের ইতিহাস যদি দেখেন, তারা কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছে 15 বছরের পরে, মোটামুটি 15 বছরের পরে, 15 বছর, 18 বছর, 20 বছরে। আমি যে রোমানিয়ার যে উদাহরণটা দিলাম, উনি কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছে 22 বছর পরে। আপনি যদি ইউনিশিয়া যদি দেখেন, বেন আলী, উনি ক্ষমতাচ্যুত হয়েছে 22 বছর পরে। আপনি যদি ইজিপ্টে দেখেন, উনি ক্ষমতাচ্যুত হয়েছে 22 বছর পরে। তা শেখ হাসিনা সেনাবাহিনীকে যে ব্যবহার করে না, আবু বকর মোল্লা ভাইয়ের সাথে আমি একমত পোষণ করলাম না। কারণ 2008 সালে, 2007 এবং 8 সেনাবাহিনীকে ব্যবহার করেই কিন্তু শেখ হাসিনা ক্ষমতা এসেছে। 2014 সালে সেনাবাহিনীকে 2014 সালে বিএনপি ওই যে নির্বাচনে আসে নাই, এই কারণে আমি সেনাবাহিনীর ভূমিকা আমি দেখছি না। কিন্তু 2018 সালে জেনারেল আজিজ কিন্তু টোটাল সেনাবাহিনীকে ব্যবহার করে দিনের ভোট রাতে করতে সহায়তা করেছে। এখন 2024 সালে বিএনপি নির্বাচনে আসে নাই, এটা নিয়ে আমি আলোচনা করছি না। বাট 2008 এবং 2018 কমপ্লিটলি সেনাবাহিনীকে ব্যবহার করে আওয়ামী লীগ বা সরকার কিন্তু ক্ষমতায় এসেছে। তবে ওনার এই কথাটা সত্য যে যেখানে কোনো শাসক 15-20 বছর চলে যায়, মানুষের ক্ষোভ যখন 90% উপরে চলে যায়, 95% চলে যায়, আপনি তো নিজেই তো আপনি বুঝতে পারছেন যে 7ই জানুয়ারি যে নির্বাচন, আওয়ামী লীগের যারা সমর্থক আছে 35% 30% ভোট দিতে আসে না। তার মানে 95% এই সরকারের এগেনস্টে। এবং ছাত্র আন্দোলনে সেই ক্ষেত্রে সেনাবাহিনীকে নামিয়েও সফল হয় না, যেটা প্রমাণ হচ্ছে 1952 সালে ছাত্ররাই কিন্তু আন্দোলন সফল করেছে। 1971 সালেই কিন্তু তখন যে ছাত্র নেতা ছিল ওরাই কিন্তু এটা সফল করেছে। 1990 সালে এরশাদের আন্দোলন তারাই কিন্তু সফল করেছে। ইভেন 2007-এ সেনাবাহিনীর এগেন্স্টে ঢাকা ইউনিভার্সিটি সহ সারা বাংলাদেশের ছাত্র কিন্তু নেমে আসার পরে সেনাবাহিনী কিন্তু ক্যান্টনমেন্টে ব্যাক করতে বাধ্য হয়েছে। এই কারণে যেহেতু সেনাবাহিনীর ওই বিষয়, এক্ষেত্রে একজন স্টুডেন্ট আপনাকে বা আমাকে যে জিজ্ঞাসা করলো যে এটাকে অভ্যুত্থানের টার্ন নিতে পারে কিনা, অভ্যুত্থানের টার্ন নিতে পারে এবং নেওয়ার সম্ভাবনা আমি অনেক বেশি দেখছি। কারণ সেনাবাহিনী যদি নিয়ন্ত্রিত ভাবে যদি শেখ হাসিনার হয়ে কাজ করে, তাহলে সেনাবাহিনী বিতর্কের মুখে পড়বে। সেই ক্ষেত্রে ক্যাজুয়ালিটির পরিমাণ আরো বেশি হবে। যেখানে 95% জনগণ এই সরকারের এগেনস্টে, সেই ক্ষেত্রে জনগণের আন্দোলন দমাতে হলে, ছাত্রদের আন্দোলন দমাতে হলে সেনাবাহিনীকে গুলি চালাতে হবে আরো বেশি। তাহলে যেখানে আমরা যে সোশ্যাল মিডিয়াতে যে নিউজগুলো পাচ্ছি, সেখানে পুলিশ, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যদি 100 মানুষ হত্যা করে থাকে, তাহলে সেনাবাহিনীকে 200, 300, 500 লোককে বা 1000 লোককে হত্যা করে শেখ হাসিনার ক্ষমতাটাকে কন্টিনিউ করতে হবে, হুইচ উড বি এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। ওই ক্ষেত্রে দর্শক শ্রোতা যেটা জিজ্ঞাসা করেছে, যেটা গণ অভ্যুত্থানের টার্ন নিতে পারে কিনা, সেনাবাহিনী এই মুহূর্তে শেখ হাসিনাকে সহায়তা করতে চাইলেও, হেল্প করতে চাইলেও, আমার ধারণা ইট উইল টার্ন ইনটু গণ অভ্যুত্থান। এবং আমি একজন সেনাবাহিনী কতদিন এভাবে তাদেরকে সহায়তা বা কতদিন মাঠে থাকবে, সাধারণত কতদিন থাকে ইমার্জেন্সি মুভমেন্টে? এখন তো নামানো হয়েছে কারফিউ, মানে এটা হলো একটা ইমার্জেন্সি মুভমেন্ট চলছে বাংলাদেশে, রাইট? তো ইমার্জেন্সি মুভমেন্ট কতদিন পর্যন্ত তারা চালু রাখতে পারে বলে মনে হয়? তারা বেলা ফিরে যেতেও ইমার্জেন্সি মোমেন্টের কোনো নাই। এমার্জেন্সির একটা সময় দেওয়া আছে 120 দিন। মানে এটা যেহেতু এমার্জেন্সি না, ইন এইড অফ সিভিল পাওয়ার, এটা 1 সপ্তাহ হতে পারে, 15 দিন হতে পারে, 20 দিন হতে পারে, 25 দিন হতে পারে। বাট এটা যদি সেনাবাহিনী যদি শেখ হাসিনার কন্ট্রোলে যদি ব্যবহৃত, তাহলে আমার ধারণা সেনাবাহিনী বিতর্কিত হয়ে যাবে এবং সেনাবাহিনী মানে খুব খারাপ ভাবে পরাজিত হবে। সেই ক্ষেত্রে আমি আফগানিস্তানের ঘটনা বা পুনরাবৃত্তি আমি দেখতে পাচ্ছি। আর যদি সেনাবাহিনী আমি বলছি না যে রোমানিয়ার মতো 8 দিনে ক্ষমতাচ্যুত করে তাকে সামারি ট্রায়াল করে ফায়ারিং করে মৃত্যুদণ্ড দিতে, এটা আমি চাচ্ছি না। কারণ শেখ হাসিনা
শেখ হাসিনা স্বৈরতন্ত্র বা লেসপেসার যারা অপরাধ করেছে আমাদের বাংলাদেশের প্রচলিত আইনের সংবিধান অনুসারে তারা জনগণের বিচারে মুখোমুখি হবে, এবং সেটা আমি আশা করি এবং আমি কামনা করি। আর আরেকটি যেটা যেটা বললেন যে আরেকজন বললেন এর শেষ কোথায়, এর শেষ কোথায়, আমি মনে করি এর শেষ হচ্ছে শেখ হাসিনার পতন, পতন এবং পতন। কারণ শেখ হাসিনার পতন হলেই অল এন্ডস অফ দ্য স্টোরি। ভারত যতই শেখ হাসিনাকে সমর্থন করুক, ভারত যতই আমার সেনাবাহিনীকে ব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায়, আমি মনে করি এটা হিতে হিতে বিপরীত হবে। কারণ জনগণের শক্তির উপরে আর কোনো শক্তি নাই, কারণ শেখ হাসিনার ওই স্টেজটা অতিক্রান্ত হয়ে গেছে, 18 বছর হয়ে গিয়েছে, এখন 95% জনগণ, ইভেন তার দলের লোকজন তার এগেনস্টে চলে গেছে। তো আমি একমাত্র সমাধান দেখছি শেখ হাসিনার পতন, পতন এবং পতন। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জি, জনাব লেফটেন্যান্ট কর্নেল শামস, আপনার কাছ থেকে জানতে চাই, বড় একটি প্রশ্ন করেছে একজন দর্শক, সেটি হলো কাল থেকে যদি ক্যাজুয়ালিটিস কন্টিনিউ হতে থাকে, এরপর হোয়াট এভার দ্য ট্রুথ কামস আউট, এটা যদি ব্যাড হয় তাহলে এর দায়ভার কি সেনাবাহিনী নেবে? সাগর ভাই, আসলে আমি এই প্রশ্নটা উত্তর দিতে চাচ্ছিলাম, মনে মনে প্রস্তুতি নিচ্ছিলাম যে কি উত্তর দিই। আসলে দেখেন, একজন ড্রোন তৈরি করতে পারে এমন একটা ছেলে, ইনোভেটিভ ছেলে, সে মারা গেছে। এখন সে বেঁচে থাকলে হয়তো বাংলাদেশে অনেক সাইন্টিফিক ডেভেলপমেন্টে অবদান রাখতে পারে। এখন সে মরে শেষ হয়ে গেছে, চলে গেছে, আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। এখন তার হত্যাকারী যে পুলিশ মনে রাখে হত্যা করছে, বিডিআর হতে পারে। এখন তাকে দায়ভার দিলেন, লাভ ছিল, যা ক্ষতি হয়, বাট বিচারিক একটা সিস্টেম থাকা উচিত। অনেকেই এগুলো ভিডিও করছেন, এবং ডেফিনেটলি আমার বিশ্বাস যারা হত্যা করছে তাদের বিচার হবে, এবং সেই বাহিনীকেই এর দায়ভার নিতে হবে। সোজা কথা, দিন বদলে গেছে, আগের মতো না যে আমি ক্লিক করে চলে গেলাম আর কোনো হবে না কোনো কিছু। এই যে প্রিভিয়াস বাহিনী প্রধান, পুলিশ বাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, এদের নামে অনেক কথা আসছে। তারা একসময় ভেবেছিল তারা আকাশে উড়বে, তাদেরকে কেউ কোনোদিন ধরতে পারবে না, বাট তারা কিন্তু আস্তে আস্তে পৃথিবীতে নেমে আসছেন। সো রিয়ালিটি ইজ, দায়ভার নিতে হবে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আর আমি গণ অভ্যুত্থান বা আর্মি অভ্যুত্থানের ব্যাপারে কিছু বলতে চাই। আর্মি অভ্যুত্থান আর হবে বলে আমার মনে হয় না। আগে জেনারেল জিয়া বা জেনারেল এরশাদ যেভাবে ক্ষমতা নিয়েছিলেন, কু করে ওই কু আর্মির পক্ষ থেকে হওয়া সম্ভব না। বাট এই আন্দোলন যদি খুব বড় রকমে চলতে থাকে, কোনোভাবেই ট্যাকেল দিতে পারছে না, মানুষ বুঝে যাবে যে এই আন্দোলন সফল হওয়া ছাড়া অন্য কোনো গতি নাই, তখন কিন্তু অটোমেটিক্যালি গণ অভ্যুত্থানের সঙ্গে আর্মি মিলে, মানে 1/11 যেটা হয়েছিল, জনগণ এবং আর্মির সম্মিলিত প্রচেষ্টায় একটা অভ্যুত্থান হবে, এবং সেটাই হবে দেশ ও জাতির জন্য মঙ্গল। আর একটা শেষ কথা আমি বলতে চাই, দেখুন আমরা ধৈর্যশীল জাতি না, আমরা ভীষণ ফিয়ার। কোটা সিস্টেম পরিবর্তনের জন্য আন্দোলন হচ্ছে, এটা আনলফুল কোনো কিছুই না। এবং আপনি যদি চিন্তা করেন 2018 সালে কোটা সিস্টেম বাতিল করেছিল, আবার হাইকোর্ট সেটা কেন এটা জারি করলো, তারপর আবার আন্দোলন হলো। এই আন্দোলন আলোচনার ডাক আগে দিলেই হতো, আগে মেরে টেরে কেন এগুলো করা হলো? এর দায়ভার কে নিবে? মানে আনলফুল, এই যে এখন যদি কারফিউ দেওয়া হয়ে থাকে, এক জায়গায় বলছে দেওয়া হবে, হয়েছে, আর এক জায়গায় বলছে হয়। এই বিষয়টা কি কনসিডারেশনে কি নেবে বলে মনে করেন, বা নেয় কিনা সাধারণত সেনাবাহিনী? প্রশ্নটা বুঝিনি, আপনি বললাম যে দাবিতে এখন আন্দোলন চলছে, এই বিষয়গুলো কি কনসিডারেশনে নেয়, রিয়ালাইজেশন করে কিনা সেনাবাহিনী যখন কোন অপারেশনে মাঠে যায়? ডেফিনেটলি ওই যে লফুল আনলফুল যে ব্যাপারটা, আমরা তো লফুল জিনিসটা কিন্তু সবকিছু আইনে লেখা থাকে না, আবার থাকে, অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে না। আমি সেন্সিবল মানুষ, যারা অফিসার, যারা আর্মিকে লিড করে, তারা সেন্সিবল মানুষ, তারা আইন পড়ে। তো আমাদেরকে যে আইনের বই পড়ানোর নামই হচ্ছে ম্যানুয়াল অফ বাংলাদেশ আর্মি ল, যেটা আর্মি অ্যাক্ট 1952 পাকিস্তানের ওখান থেকে আমাদের দেশে অ্যাডপ্ট করা হয়েছে। তো আমরা কেন লফুল আনলফুল কনসিডার করবো না? অবশ্যই করতে হবে, আমরা করি। আমরা তো এই মাটিরই লোক, আমরা তো মানুষ, রক্ত মাংস গড়া মানুষ, আমরা অন্য গ্রহ থেকে আসা কেউ না, যন্ত্রদানব না যে আমরা আমাদের কাছে রাইফেল আছে বলেই আমরা মানুষকে মেরে ফেলবো, আমার ভাই বোন, আমার ছেলে মেয়ে, তাদেরকে আমরা হত্যা করবো, এটা হতে পারে না। তো আমার মনে হয় আর্মি উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে, গত 18 বছর বলেন, 20 বছর বলেন, বাট টাইম মনে হয় এসেছে সমস্ত বাজে কিছু বাদ দিয়ে, দূরবীত করে, কবর দিয়ে আমাদের জাতি কিন্তু শেষ ভরসা আর্মি, যত যাই বলেন না কেন, বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য দেখেন রাজনৈতিক দলগুলো শেষ ভরসা না। যে বিচার পাবে সেটা কিন্তু আশা করতে পারেন। মানুষ এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বন্ধ হওয়ার আগে কিন্তু ওয়েট করতো, কবে 5 বছর পরে
তত্ত্বাবধায়ক সরকার আসবে, যখন আর্মির কাছে যে আমি আমার বিচারটা পাবো। সেই আর্মি যদি টোটালি কলাপস করে তাদের সিস্টেম থেকে, তাহলে কিন্তু আমাদের দেশ ফেইল্ড স্টেটে পরিণত হবে, পুরোপুরি একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত হবে। তাই আমাদের আর ফেল করার কোনো সুযোগ নেই। আমাদেরকে বেঁচে থাকতে হলে আর কোনো হত্যা নয়, আর কোনো কিছু নাই, আলাপ আলোচনা সবকিছু করে জনগণ যা চায় সেইভাবে আমাদের রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। এগুলো আমি আমার বক্তব্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল শামস, এত রাতে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি আপনি যেখানে আছেন সেখানে এখন সন্ধ্যা। ব্যারিস্টার জিল্লুর রহমান এবং ব্যারিস্টার আবু বকর মোল্লা গুরুত্বপূর্ণ ভাবে আমি ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যারা প্রবাসে অনেক রাত পর্যন্ত জেগে আছেন, কারণ তারা নিতান্তই দেশকে ভালোবাসার কারণেই এখনো পর্যন্ত ছটফট করছেন দেশের কথা মনে করে, দেশ কেমন আছে সেটা জানার জন্য। আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং স্যালুট জানাই। প্রিয় দর্শক, ফেজ দ্য পিপলের সাথে থাকতে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করতে হবে। প্রতিদিন রাত 9টার দিকে আমরা এই অনুষ্ঠানটির আয়োজন করি বিভিন্ন অতিথিদের নিয়ে। সেটি সাবস্ক্রাইব করা এবং আগামীকালকে অন্য কোনো বিষয়ের অনুষ্ঠান দেখবার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। শুভরাত্রি জানাচ্ছি, ভালো থাকবেন, দেখা হবে। আসসালাম।